হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। এখন সকালবেলা ঠিক বাজে 10টা। আমি এখানে লাউ ঘন্ট বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে। সকালবেলা একটা স্কুলের আর আমার বড়মশাইয়ের তাড়াহুড়োতেই আমি আজকে বেশি কিছু রান্না করতে পারিনি। আর আজকে ডালও করব না, কারণ প্রত্যেক দিন ডালটা করা হয় বলে আজকে ডালটা করব না। আর এখানে এই লাউ ঘন্টর মধ্যে একটু ধনেপাতা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আজকে আমি এই সব কাজকর্ম করে রান্নাঘরটাও পরিষ্কার করব, কারণ কিছুদিন পরেই সরস্বতী পুজো। তার জন্য একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করে নিতেই হবে আমাকে। প্রত্যেক দিন তো রান্নাঘর পরিষ্কার করি, তাই আজকে আমি দেখাবো তোমাদের কিভাবে আমি তাড়াতাড়ি করে রান্না কাজকর্ম সেরে কীভাবে রান্নাঘরটা পরিষ্কার করার সময় খুঁজে বের করে নিই। আর এখানে মাছও আমি এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে 2 পিস মাছ রয়ে গেছে, আর আজকে বেশি করিনি, কারণ করলে বেশি থেকে যাবে। তার জন্যে ওই অল্প কটা মাছই করে নিচ্ছি, এক বেলার মধ্যে যতটা হয়। আর রাত্রিবেলা তো আমরা রুটি খাই। এখানে লাউ ঘন্টটায় প্রায় হয়ে গেছে। আর এর মধ্যে একটুখানি বড়ি দিয়ে দেবো। দেখবে লাউ ঘন্টতে একটু বড়ি ভাজা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। এগুলো কিন্তু গরম ভাতের সাথে বেশ ভালোই লাগে, কিন্তু আমার গরম ভাত খাওয়ার সৌভাগ্য হয় না, কারণ দুপুর হতে হতে তখন ভাত ঠান্ডা হয়ে যায়। আর ওরা সকালবেলা খায় বলে ওদেরকে একটুখানি গরম গরম দিয়ে দিতে পারি। আর মেয়ে যখন আসে তখনও ঠান্ডা হয়ে যায়, তখন তাড়াহুড়ো করে যে গরম করব সেটারও সময় পাই না। তার জন্য ওকেও গরম করে দেওয়ার টাইম হয় না। তাড়াতাড়ি করে আমি ওই জন্যে রান্নাটা সেরে নিচ্ছি। এখানে লাউ ঘন্ট হয়ে গেছে, তার কিছুক্ষণ পরে আমি মাছের ঝোলটাও বসিয়ে দেবো। আর মেয়েকেও ওঠাতে হবে, ও এখনও ঘুম দিয়ে ওঠেনি। সকালবেলার টাইমটা ও উঠতে চায় না, আর রাত্রিবেলা ঘুমাতে চায় না। মানে আমার হয়েছে একটা অসুবিধা যে সকালবেলা ওকে যতই ডাকি ও ঘুম দিয়ে উঠবেই না। রাত্রিবেলা শুতে শুতে আমাদের প্রায় 12টা, 12:30, কোনো সময় তো 1টাও বেজে যায়। ডাকতে ডাকতে আর ওঠে না, কিন্তু সকালবেলা যেহেতু তাড়া থাকে, একটুখানি তাড়াতাড়ি উঠলে কাজকর্মগুলোও হয়ে যায়, আর ওকে তাড়াতাড়ি করে রেডিও করে দিতে পারি। কিন্তু সেটা তো আর হয় না, ডাকতে ডাকতে আমার মুখ ব্যথা হয়ে যায়। যাই হোক, ওকে উঠিয়ে দিয়েছি। আর এখানে আমি ভাতটাও উপর দিয়ে দিয়েছি। আজকে ভাতের হাঁড়ির যে ঢাকনাটা ওটা খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য অন্য ঢাকনাই দিতে হয়েছে। আর এখানে মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজা আজকে 2 রকমের যেহেতু মাছটা হবে, একটা হচ্ছে ফলুই মাছ আর একটা হচ্ছে রুই মাছ। ফলুই মাছে বেশি কাটা হয় বলে মেয়েকে আর দিতে পারি না, কারণ ও অত তো কাটা বেছে খেতেও পারবে না। কিন্তু ফলুই মাছের স্বাদটা কিন্তু পুরো অন্য রকম। মানে রান্না করে মানে জিরে আদা বাটা দিয়ে খেলে সেটাও একটা টেস্ট হয়, আর পেঁয়াজ রসুন দিয়ে করলে সেটাও একটা টেস্ট হয়। কদিন আগে জিরা আদা বাটা দিয়ে করেছিলাম, কিন্তু একঘেয়ে হয়ে যাচ্ছে বলে আজকে একটু পেঁয়াজ রসুন দিয়েই করব। আমি ওই জন্যে একসাথেই 2টো মাছ ভেজে নিচ্ছি। আর মাছের মধ্যে আলু দেব, আর একটুখানি টমেটো দিতে হবে। মশলাটা মিক্সিতে দিয়ে দিয়েছি, আর টমেটোটা একটুখানি কেটে নিচ্ছি, তারপর আলুটা কেটে নেব। মাছের ঝোলে একটুখানি আলু দিলে বেশ ভালোই লাগে। আর আলু ছাড়া মাছের ঝোলটা কেমন কেমন লাগে। আর আমাদের ঘরে তো বেশিরভাগ আলু খেতে সবাই ভালোবাসে, ওই জন্য আলু আমাদের একটা না একটা দিতেই হয়। সেটা ছোট হোক বা বড় হোক, দিতেই হবে কোনো ঝোলে আলু। সকালবেলার দিকে এত তাড়াহুড়ো থাকে, মেয়েকে রেডি করা, ওর বাবার টিফিন গোছানো, একদম পুরো 10 হাতে 10টা কাজ আমাকে একাই সামলাতে হয়। আর আমার তো কোনো মেড নেই, যার জন্যে পুরোটা একার ওপরেই চাপ পড়ে যায়। আর মেড থাকলে তাও একটুখানি সুবিধা হতো, কিন্তু সবার তো সেরকম সামর্থ্য হয় না। আর মধ্যবিত্তদের মেড থাকার থেকে না থাকা অনেকই ভালো, সেই সাশ্রয়টাও হয়ে যায়। এর মধ্যে মাছের ঝোলের মশলাটা একটুখানি কষাতে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে মেয়েকেও খাবারতে হবে, তার জন্য খাবারও রেডি করে দিয়েছি। ও এখন আঁকিবুকি করছে, মানে ঘুম দিয়ে উঠে ও একটু আঁকতে ভালোবাসে বলে আঁকিবুকি করতে শুরু করে দিয়েছে, আর আমি ওকে খাওয়াচ্ছি আর রান্না দেখছি। স্কুলে চলে গেছে, আর আমি একটুখানি টিফিন খেয়ে নিয়েছি। এবার রান্নাঘরটাকে পরিষ্কার করা শুরু করব। প্রথমে রান্নাঘরের যেটা আমাদের সবথেকে বেশি নোংরা হয় সেটা হচ্ছে ওভেনটাকে আমি সাবান দিয়ে আগে পরিষ্কার করব। তার জন্য সাবান দিয়ে একটুখানি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে এটাকে মুছে নেব, যাতে পুরো কোনো দাগ দোগ বা কোনো নোংরা থাকে না।
এই ওভেনটা যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে রান্না করতেও বেশ ভালোই লাগে, আর মনটাও বেশ ভালো লাগে যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এবার নিচটাও আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ ভাতের মাড়, চায়ের সমস্ত জিনিস অনেক সময় পড়ে যায় নিচটাও ওই জন্য আমি পরিষ্কার করে নিচ্ছি। নিচের মধ্যে আমার দুটো থালা দেওয়া থাকে, কিন্তু থালা দেওয়া সত্ত্বেও সাইডে একটু একটু পড়েই যায়, তার জন্যে আমি থালা দুটোও বের করে নিয়েছি, ওই দুটোও মেজে নেব। ওই থালা দেওয়ার একটাই সুবিধা যে বেশি নোংরা হয় না, কারণ থালার মধ্যে ওই নোংরাগুলো পড়ে যায়। আর থালা যদি না দেওয়া থাকতো গরম কিছু, পুরো একদম ডাইরেক্ট পাথরের মধ্যে পড়ে যায়, ওর জন্যে আমি থালাটা সবসময় দিয়ে রাখি। দেখো এইখানে আমার মিক্সির তারটাও ঝোলানো ছিল, ওটা একটুখানি ভালো করে মুছে নিলাম। এবার আমি টাইলসটাকে মুছে নেব। টাইলসটাকেও আমি সাবান দিয়ে আগে পরিষ্কার করে নেব, তারপর একটা ভিজে কাপড় দিয়ে মুছে নেব। আমার যেহেতু সাদা টাইলস আর আমার কিচেনে কোনো চিমনি নেই, তার জন্য একটুখানি তেলচিটে ভাবটা বেশিই পড়ে। তার জন্য প্রত্যেক দিন আমি এই টাইলসটাকে সাবান দিয়ে একটুখানি পরিষ্কার করে নিই। তাহলে কি বলো তো, অত ময়লাও তেলচিটে ভাব জমতে পারে না, আর পরিষ্কারটাও বেশ ভালো থাকে, আর দেখতেও ভালো লাগে। এবার গ্যাস ওভেনের ওপরের অংশটাও আমি বের করে নিয়েছিলাম, সেটাও ভালো করে মেজে নেব যাতে পুরো পরিষ্কার থাকে। এবার ওটাকে আমি আগে একটুখানি সাবান দিয়ে মেজে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে কালো কালো দাগগুলো উঠে যায়, কারণ সাইডে যে ওভেনের কালো অংশটা সাইডের দেখবে অনেক ময়লা জমে যায়। একটুখানি ভিজিয়ে রেখে দিলে তারপর পরিষ্কার করলে দাগগুলো তাড়াতাড়ি চলে যায়। হাতে মাত্র 1 ঘন্টা সময় দিলেই কিন্তু রান্নাঘরটা পুরো একদম ঝকঝকে করবে। আর বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো বা তোমার যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমার ভিডিওগুলো দেখতে কেমন লাগছে। আর নতুন বন্ধুরা, আমার চ্যানেলটিকে যদি তোমরা নতুন দেখো, তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর ওভেনের নিচে দেখো যে থালা দুটো আমি মেজে দিয়েছিলাম, সেটাই আবার ওভেনের তলায় আমি রেখে দিচ্ছি। রান্নাঘরের ওপরের অংশে আমার একটা তাক আছে, এখানেই সমস্ত আমি আমার তেল, তারপর নুন, মধু, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো রাখি। এটারও সামনের কিছুটা অংশ আমি আগেই পরিষ্কার করে নিয়েছি, আর কয়েকটা জিনিস বাকি ছিল, একটুখানি মাজতে হবে, কারণ তেল ছিটে হয়ে গেছে। আর সর্ষের তেলের কৌটোটাও একটুখানি ওপরের দিকটা তেল ছিটে হয়ে গেছে, নিচের অংশটা তেল ছিটে হয় না, কারণ এটা আমি একটা অন্যভাবে ওই যে কন্টেনার সেটার মধ্যে রেখে দিই, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আগে এগুলোকে আমি পরিষ্কার করে নিই। এই কৌটোগুলো যেহেতু আমার ওভেনের একদম সামনে, তার জন্য একটুখানি তেলটা বেশি লাগে, আর তেল ছিটে ভাবটাও বেশি পড়ে। ওর জন্য আমার প্রত্যেক দিন একটুখানি সময় বার করে অবশ্যই এগুলোকে একটুখানি পরিষ্কার করতে হয়। এবার দেখাবো তোমাদের একটা কন্টেনার। এই কন্টেনারের মধ্যে কিন্তু আমার সমস্ত মশলাপাতি এভাবে আটকানো থাকে, যাতে বাইরে কোনো মশলাপাতি বাইরে এরকমভাবে খোলা পড়ে না থাকে। তার জন্য এরকম আমাদের জামা কাপড়ের ক্লিপই থাকে, সেইগুলো দিয়ে আমি আটকে রাখি। আর এমনি ক্লিপও পাওয়া যায় কিনতে, কিন্তু শুধু শুধু পয়সা নষ্ট করে লাভ নেই। আমার যখন এই ক্লিপগুলো ঘরেই আছে, তার জন্যে এই ক্লিপগুলো দিয়ে আমি এই কন্টেনারের মধ্যে সমস্ত মশলার যে প্যাকেটগুলো সেইগুলো আটকে রেখে দিই। যেহেতু অ্যালুমিনিয়ামের সমস্ত রান্নাঘরের কাজ করা, কারণ কি বলতো, আমাদের ঘরে পুরো পোকামাকড়ের উৎপাতটা বেশি একটুখানি, তার জন্যে এই কাঠের বদলে আমি এই যে অ্যালুমিনিয়ামের এইগুলোই একটুখানি লাগাতে হয়েছে। দেখো, প্রথমে আমি সাবান দিয়ে আগে এটা পরিষ্কার করে নেব, কারণ এই জায়গাগুলোও অনেকটা নোংরা হয়ে যায়, আর এইটা সাবান দিয়ে একটুখানি পরিষ্কার করলে চকচকেই থাকে। একটুখানি জল দিয়ে আর কাপড় দিয়ে আমি প্রত্যেক দিনই মুছে দিই, কিন্তু সাবান দিয়ে রোজ মোছা হয় না, তার জন্যে আজকে একটুখানি সাবান দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নেব। আর যেহেতু এটা অ্যালুমিনিয়ামের আর স্টিলের জন্য একটুখানি পরিষ্কার করে নিলেই বেশ চকচকে হয়ে যায়। রান্নাঘরেই দেখবে গৃহিণীদের সমস্ত কাজ কর্ম মানে সকাল দিয়ে শুরু হয়, তারপর টুকটুক করে একটু না একটু কাজকর্ম রান্নাঘরেই কেটে যায়। এবারে শুধু বিছানাটা করা বাকি, না হলে রান্নাঘরে বিছানাটা করলেও গৃহিণীদের রান্নাঘরেই সময়টা সারাদিন চলে যেত।
কিন্তু যাই হোক, আমার কোনো এখনও সুযোগ হয়নি। তার জন্যে যতটা পারি চেষ্টা করি যে একবেলায় রান্নাটা আমি করে কমপ্লিট করে রেখে দিতে, যাতে দুবেলা করতে না হয়। কিন্তু এখন তো ঠান্ডা, ওই জন্যে অসুবিধাও হয় না। কিন্তু গরমের সময় তখন আবার ফ্রিজে একটা দেওয়ার ঝামেলা থাকে, আবার গরম করতে হয়। কিন্তু এখন শীতকাল বলে অত অসুবিধা হয় না, বাইরে রেখে দিলেও খাবার দাবার অতটা নষ্ট হয় না। আমার মেয়ে একটা স্টিকার লাগিয়ে রেখে দিয়েছে, দেখো, একটা কার্টুনের স্টিকার। ও একটু চারিদিকে স্টিকার লাগাতে পছন্দ করে, তাও একটা কোনো সময় লাগিয়ে রেখে দিয়েছে, আমি বুঝতেও পারিনি। এবার জল দিয়ে, দেখো, এটা সাবান দিয়ে পরিষ্কার করার পর জল দিয়ে আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে চকচকে ভাবটা বেশ থাকে। আর এই কাবার্ডগুলোর সাইডগুলোতেও নোংরা পড়ে যায়, তার জন্যে এইগুলো একটুখানি ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। তার জন্য একটুখানি বালতি শুদ্ধ আমি জল নিয়েই বসেছি একবারে, যাতে আর বারবার উঠে জলটা না ধুয়ে আমার কাপড়টা পরিষ্কার করতে হয়। তার জন্যে ওই জলের মধ্যে একটু করে সামান্য ভিনিগার নিয়ে নিয়েছি। কেন বলো তো? ভিনিগারটা নেওয়ার একটাই কারণ, যাতে গন্ধটা না থাকে। অনেক সময় রান্নাঘরে দেখবে আষ্টে একটা গন্ধ ছাড়ে। তোমরা জল দিয়ে ভিনেগার দিয়ে একটুখানি পরিষ্কার করে দেখবে, এটাতে কিন্তু অনেকটাই উপকার হয়। আমি সাইডগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর ওপরের যে অংশটা সেটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ছিটকিনিগুলোর মধ্যেও দেখবে নোংরাগুলো অনেকটা জমে থাকে, তার জন্য এইগুলোই ভালো করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম, দেখো, এই কন্টেনারের মধ্যে আমি একটা টিস্যু পেপার রেখে দিচ্ছি। তারপর এই তেলের যে কন্টেনারটা সেটা আমি রাখবো। তাহলে কি হয় বলো তো, তেলটা যে নিচের দিকে একটু করে চুয়ে চুয়ে পড়ে, সেটা ওই কন্টেনারের মধ্যে না পড়ে টিস্যু পেপারের মধ্যে আটকে যাবে। তার জন্যই আমি এই ব্যবস্থাটা করে রাখি। সমস্ত কৌটোগুলোকে আমি ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে রেখে দিয়েছি। দেখো, আমার রান্নাঘরটাও ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, এটাই আমি তোমাদের কাছে আশা করছি। তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম, আজকের মতো টাটা।